নমস্কার। গতকাল দুপুর 1:39 সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী যে বিমানটি ওড়ে, আপনারা সবাই জানেন যে এটিসির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওড়ার একটু পরেই মাটি থেকে মাত্র 625 ফুট উচ্চতায় ছিল। একজন অদ্ভুতভাবে যাত্রী বেঁচে গেছেন। এ বাদ দিলে 241 জন যাত্রী এবং পাইলট, কো পাইলট এবং 10 জন ক্রু মেম্বার তারা মারা গেছেন। সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে এখানে এই ট্র্যাজেডি শেষ না। অভিশপ্ত ওই বিমানটি এরপরে আছড়ে পড়ে ডাক্তারদের একটি আবাসনে, যেখানে ডাক্তাররা লাঞ্চ সারছিলেন এবং এত ফুয়েল, যেহেতু সেটা লন্ডন যাচ্ছিল, এত ফুয়েল ভরা ছিল এয়ার ইন্ডিয়ার সেই অভিশপ্ত বিমানে যে অলমোস্ট একটা মিসাইলের মতো বাড়িটিকে দগ্ধ করে দেয় এবং বাড়ির মধ্যে থাকা জুনিয়র ডাক্তাররা যারা কাজের শেষে লাঞ্চ সারছিলেন তারা কেউই বেঁচে নেই। প্রশ্ন হচ্ছে যে আমাদের জীবন সত্যিই কি এতটা সস্তা হয়ে গেছে? বব ডিলানের গান, যেটা কবির সুমন অনুবাদ করেছিলেন, জিজ্ঞেস করতে ইচ্ছে করে কতটা অপচয়ের পরে মানুষ চেনা যায়। প্রশ্নগুলো সহজ আর উত্তরটাও জানা। বন্ধুরা, এরপরে যেমনটা যথারীতি হয় যে ইনভেস্টিগেশন হবে এবং ফাইলবন্দি রিপোর্ট জমা পড়বে এবং সেই রিপোর্ট ওই ফাইলের র্যাকেই চাপা পড়ে থাকবে। ভারতে সিভিল অ্যাভিয়েশনে যে নৈরাজ্য চলছে সেটা একইভাবে চলতে থাকবে। আবার কোনো একদিন আবার একটা আহমেদাবাদ হবে। এই বিমান দুর্ঘটনা নিয়ে অনেক তত্ত্ব ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে, যেমন টুইন ইঞ্জিন ফেলিওর, পাইলট তার কোনো ভুল সিদ্ধান্ত, বিমানের ড্রিমলাইনার বিমানের রোলস রয়েসের যে ইঞ্জিন দুটো রয়েছে তাতে পাখি ঢুকে গেছিল, ঠিকঠাক মেনটেনেন্স হয়নি, বহুবিধ কথা। সেই রিপোর্ট হয়তো আমরা জানবো, হয়তো জানবো না। যেমন আমরা এর আগে ঘটে যাওয়া বহু দুর্ঘটনার আসল কারণ কি, সেটা ট্রেনে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা হোক, বাহানাগা হোক, অবোধ আসাম এক্সপ্রেস দুর্ঘটনা গাইশাল হোক, আলটিমেটলি শুধু রিপোর্টই হয়, ফাইল জমা পড়ে, ফাইলেই থেকে যায়। তবে দুর্ঘটনার কারণ যবেই জানা যাক বা আদৌ জানা যাবে কি না সেই প্রসঙ্গে না গিয়ে আমি বলতে চাইছি যে এয়ার ইন্ডিয়ার গ্রস নেগলিজেন্স কি হয়েছে। গত 5ই জুন এই অভিশপ্ত বিমানটি ফ্রান্সের প্যারিসে গেছিল, তারপরে 6ই জুন ফিরে আসে এবং তারপরেই আবার সেটি চলে যায় জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে ফিরে আসার পরে বিমানটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন যায় এবং 9ই জুন ফিরে আসে। তারপরে এই ড্রিমলাইনার 787 এটি যায় দিল্লি থেকে জাপানের টোকিও। পরের দিন টোকিও থেকে ফেরে 10ই জুন। 11ই জুন ফের এটি যায় দিল্লি থেকে প্যারিস এবং তারপরে অনেক রাতের দিকে প্যারিস থেকে ফিরে আসে দিল্লিতে। আবার গতকাল সকালেই এই বিমানটি AI 423 হয়ে দিল্লি থেকে আহমেদাবাদে আসে। এখন একজন যাত্রী তিনি অলরেডি একটা টুইট করেছিলেন এই বিমান নিয়ে, যে বিমানের অলরেডি এসি কাজ করছে না, বিমানের যে ইনফো এন্টারটেনমেন্ট সিস্টেম রয়েছে সেগুলি প্রায় ভাঙা, কোনো স্ক্রিন কাজ করছে না। তিনি আরও অভিযোগ করেছেন তার ভিডিওতে এয়ার হোস্টেসকে ডাকার জন্য যে কল বাটন ছিল সেটিও কাজ করেনি। বন্ধুরা, দিল্লি থেকে এই বিমানটি যখন আহমেদাবাদে পৌঁছায় তখন এটি আবার AI 171 হয়ে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং যার একটু পরেই 1:38 গুজরাটের মেঘানী নগরে এক ছাত্রাবাসে এটি একটা মিসাইলের মতো, যেহেতু লম্বা ডিস্টেন্স লং হল ফ্লাইট, প্রচুর জ্বালানি ছিল, একটা মিসাইলের মতো ধ্বংস করে দেয় 20 জন কি 22 জন ডাক্তারের নিরপরাধ জীবন। বন্ধুরা, গত 8 দিনে বিমানটি এত এক্সটেন্সিভ ট্রাভেল করেছে। কোথাও কি আপনার মনে হয় না যে এত ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন প্রায় গড়ে দিনে একটি কভার করার পরে
বিমানটিকে যথাযথ মেনটেনেন্সের দরকার ছিল। তো লং হল ফ্লাইট করার পরে বিমানের যে টেকনিক্যাল ইন্সপেকশন হয়, কী কী ত্রুটি আছে সেটা দেখা এবং বিমানটিকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া, তার টেকনিক্যাল ফল্টগুলো সারানো, অন্যান্য যে সমস্ত ত্রুটি রয়েছে যেমনটা দিল্লি থেকে আমেদাবাদগামী সেই বিমানের ভদ্রলোক টুইটারে ভিডিও পোস্ট করে বলেছিলেন, সেগুলো কি ঠিক করা যেত না? একটা ক্যাজুয়াল ওয়েতে বিমানটিকে ইংল্যান্ডের গ্যাটউইকের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হলো। এটাকে কি বলবেন? ইজ ইট নট আ ক্রিমিনাল অ্যাক্টিভিটি? মানুষের জীবনের দাম এত সস্তা, কোভিডের পরবর্তীতে ফ্লাইটের টিকিটের দাম এত বেড়েছে যে অলমোস্ট বাধ্য হয়ে আমরা ফ্লাইটের টিকিট কাটি, সেখানে আমাদের বিন্দুমাত্র নিরাপত্তার দায় কি সরকার নেবে না? আবারও বব ডিলানের গানটা মনে আসে, সরকার কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে, কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। যে প্রিয়জন চিরকালের জন্য হারিয়ে গেলেন তাকে পারবে সরকার ফেরত পাঠিয়ে দিতে? কেন এই ট্র্যাজেডিগুলো বারবার হবে? এমন তো নয় যে এই ট্র্যাজেডি, এই বিমান দুর্ঘটনা এটা প্রথম। আমি জাস্ট কয়েকটা রেফারেন্স দিই। 2020 সালের 7ই আগস্ট দুবাই থেকে কেরালার কোকিঝোড়ে ফিরছিল এয়ার ইন্ডিয়ার IX1344। ওই বিমানে ছিলেন 184 জন যাত্রী এবং প্রতিকূল আবহাওয়ায় অবতরণের সময় এটি পিছলে যায় এবং 21 জনের মৃত্যু ঘটে। এরপরে বেঙ্গালুরু বিমানবন্দরেও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে, মারা গেছিলেন 158 জন। 1998 সালে আবার এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা অ্যালায়েন্স এয়ার ভেঙে পড়ে এবং নিহত হন 60 জন যাত্রী। যদিও 1996 সালে হরিয়ানা লাগোয়া চারখি দাদরি গ্রামে সব থেকে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে, যেখানে মাঝ আকাশে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভুলভাল নির্দেশনায় একটি কাজাকিস্তান এয়ারলাইন্সের বিমান এবং সৌদি আরবের একটি বোয়িং বিমানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং মোট মৃতের সংখ্যা, হ্যাঁ ঠিকই শুনছেন, 359 জন। 1993 সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এয়ারপোর্টে ট্রাকে ধাক্কা মেরেছিল একটি বোয়িং বিমান এবং 55 জন যাত্রী মারা গেছিল। আবারও ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট 605 বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়, প্রাণ যায় 146 জন যাত্রীর। এমনকি এই আমেদাবাদেও 37 বছর আগে এরকমই একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের সময় শেষ মুহূর্তে ভেঙে পড়ে এবং 130 জন যাত্রী নিহত হন। তাহলে বন্ধুরা, এয়ার ইন্ডিয়ার ট্র্যাক রেকর্ড দেখুন। এটা এয়ার ইন্ডিয়া নাকি অ্যাক্সিডেন্ট ইন্ডিয়া? এত টাকা খরচা করে আমরা যাই, যে খাবার আমাদের দেওয়া হয় সেটি অখাদ্য। এয়ার ইন্ডিয়ার যারা এয়ার হোস্টেসরা রয়েছেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তারা ভীষণ রুড হন, ম্যানার্স জানেন না এবং তারপরে বিন্দুমাত্র জীবনের নিরাপত্তা আমাদের নেই। বন্ধুরা, ভারতে কোনো ঘটনা ঘটেছে তার সাথে দুর্নীতির যোগ থাকবে না, এটা হতেই পারে না। পৃথিবীতে মূলত দুটি সংস্থা ফ্লাইট বানায়, একটি হচ্ছে আমেরিকার বোয়িং এবং আরেকটি হচ্ছে ইউরোপের এয়ারবাস। এই বোয়িং ড্রিমলাইনার 787 অতীতেও বারবার এর বিভিন্ন টেকনিক্যাল গ্লিচের জন্যে সমালোচনার সম্মুখীন হয়। বাজারে আসার সময় বোয়িং দাবি করেছিল যে তাদের 787 ড্রিমলাইনার পৃথিবীর অন্যতম নিরাপদ বিমান, যেটি দুটি রোলস রয়েস ইঞ্জিনে চলে এবং তারা দাবি করে যে এটি কোনোদিন বিপর্যয়ের মুখে পড়বে না। কিন্তু 2009 সালে এই বোয়িং ড্রিমলাইনার প্রথম দুর্ঘটনাগ্রস্ত হয়। রেকর্ড বলছে অন্তত শতাধিকবার এই বোয়িং ড্রিমলাইনারগুলোতে যান্ত্রিক গোলযোগ হয়। এই বিমানে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছিল
সেটি হচ্ছে এর মূল সমস্যা, এবং এখান থেকেই নাকি বিভিন্ন টেকনিক্যাল গ্লিচ হয়েছে। কয়েক বছর আগে বোয়িং সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সালফোর অভিযোগ করেছিলেন যে দ্রুত বাণিজ্যিক উৎপাদনের জন্যে বোয়িং কর্তৃপক্ষ এই ড্রিমলাইনার নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা বজায় রাখছেন না, এবং এটা নিয়ে কোর্টে মামলা হয়। এবং কোর্টে সাক্ষী দিয়ে ফেরার সময় স্যাম সালেফার, যিনি প্রথম এই অভিযোগ করেছিলেন বোয়িং সংস্থার বিরুদ্ধে, এবং বোয়িংয়ের এই প্রাক্তন ইঞ্জিনিয়ার স্যাম সোলেফার, তিনি যখন কোর্টে সাক্ষ্য দিয়ে ফিরছিলেন তখন কোনো এক অদ্ভুত কারণে তাকে মেরে ফেলা হয়। পুলিশও আরও অদ্ভুতভাবে এই কেস নিয়ে বিশেষ ইনভেস্টিগেশন করেনি। আপনারা জানেন যে যখন এত বিমান কেনা হয় এবং সেগুলো এতটাই অগ্নিমূল্য যে এখানে প্রচুর টাকা লেনদেন হয়, এবং সেক্ষেত্রে অনেক রদ্দি বিমান বা যে সমস্ত বিমান নিয়ে অভিযোগ রয়েছে এমন বহু বিমান উৎকোচ দিয়ে কেনানো হয়। একইভাবে হয়তো ভারতে এয়ার ইন্ডিয়া এতগুলো ড্রিমলাইনার কিনেছিল। ইন্ডিগো কিন্তু বোয়িং অপারেট করে না, তারা এয়ারবাস চালায়। তো জানি না এক্ষেত্রে সেরকম কোনো উৎকোচ তত্ত্ব আছে কি না, তবে এটুকু বলতে পারি যে ড্রিমলাইনারের প্রযুক্তিগত ত্রুটি তার আর একটা মাসুল দিল আহমেদাবাদ। আসলে আমাদের জীবনের দাম তো খুব কম, আমরা কদিন পরেই ভুলে যাব, আবার বিমানের ভাড়া চড়চড় করে বাড়বে, আমরা একইভাবে আবারও জীবন হাতে নিয়ে আকাশে উড়ব। শেষ করছি বব ডিলানেরই গাওয়া, কবির সুমনের অনুবাদ করা 4টি লাইন দিয়ে। কতটা কান পাতলে তবে কান্না শোনা যাবে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, প্লিজ, আমরা বেশি কিছু চাই না, আমাদের সংবিধান প্রদত্ত যে মৌলিক অধিকার, বাঁচার অধিকার, সেটুকু অন্তত সুনিশ্চিত করুন। আমরা ভাড়া দিচ্ছি, ডায়নামিক ফেয়ারের নামে আমাদের উপরে লুটপাট করা হচ্ছে, সেখানে বেসিক পরিষেবাটুকু, নিরাপত্তাটুকু কিচ্ছু নেই আমাদের। অল্প কিছুদিন আগে ভারত সরকার এয়ার ইন্ডিয়াকে টাটাদের হাতে বিক্রি করে দিয়েছিল এই ভেবে যে বিমানের পরিচালন এবং ওভারঅল ম্যানেজমেন্ট ভালো হবে, কিন্তু পুঁজিবাদী সংস্থা সবসময় তার লাভ দেখে, এবং বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রী এবং সেই নিরপরাধ হোস্টেলে ভোজনরত ডাক্তারি পড়ুয়াদের আত্মার শান্তি কামনা করছি। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।